হ্যালো এভরিওয়ান, আজকে আমি অ্যাকাউন্টিংয়ের জেনারেল জার্নাল নিয়ে আলোচনা করব। তো জার্নাল আলোচনা করার আগে আমাকে আগে বুঝতে হবে যে কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। আমার আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্টিংয়ের ট্রানজ্যাকশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি জার্নাল, ওই ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের উপরে আমরা জার্নাল নিয়ে আলোচনা করব। তো আমার জার্নাল আগে বোঝার আগে আমাকে বুঝতে হবে যে কোনটা কখন কোনটা অ্যাসেট ডেবিট হবে এবং কখন কোনটা ক্রেডিট হবে। তো যখন অ্যাসেট এক্সপেন্স এবং ওনার ড্রয়িং ইনক্রিজ হবে তখন এটা ডেবিট হবে, মানে অ্যাসেট এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস যখন ইনক্রিজ হবে তখন এটা ডেবিট হবে। আর আমরা জানি যে অ্যাসেটের উল্টো হচ্ছে, মানে অপোজিট হচ্ছে লাইবিলিটি, এক্সপেন্সের অপোজিট রেভিনিউ, আর ওনার্স ড্রয়িংয়ের অপোজিট হচ্ছে ক্যাপিটাল। সো এগুলো যখন ইনক্রিজ হবে তখন এগুলো হবে ক্রেডিট, তার মানে জাস্ট অপোজিট। যখন এই তিনটা যখন মানে অ্যাসেট এক্সপেন্স এন্ড ওনার ড্রয়িংস যখন ইনক্রিজ হবে তখন এটা ডেবিট হবে, আর এটার অপোজিট মানে এটার বিপরীতে যে আছে সে ক্রেডিট হবে। দেন সেমভাবে আবার যখন অ্যাসেট এক্সপেন্স এন্ড ওনার ড্রয়িংস যখন ডিক্রিজ হবে, তার মানে কমবে, তখন এটা আবার ক্রেডিট হবে, এবং এটার অপোজিট লাইবিলিটি, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল এগুলা ডিক্রিজ হলে এগুলো ডেবিট হবে। দ্যাট মিনস আমরা যদি তিনটাকে মনে রাখতে পারি তাহলে এটার অপোজিটগুলা, তিনটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এটা মনে হয় পেরে যাব, বুঝে যাবো যে কখন ডেবিট কখন ক্রেডিট। তো আমরা ফার্স্টে তিনটে মনে রাখি যে অ্যাসেট এক্সপেন্সেস ওনার ড্রয়িংস যখন ইনক্রিজ হবে তখন এটা ডেবিট হবে, আর এটার অপোজিট হলে ক্রেডিট হবে, এবং এগুলো যখন ডিক্রিজ হবে তখন ডিক্রিজ হবে তখন ক্রেডিট হবে, আর এর অপোজিট ডেবিট হবে। সো আমরা শুরু করি। আমরা একটা আগে কোশ্চেন, আমরা এই ট্রানজ্যাকশনের উপরে আমরা জার্নাল অ্যানালাইসিস করব, জেনারেল জার্নাল তৈরি করব। সো জার্নাল তৈরি করার আগে আমার আগে ফার্স্টে লিখতে হবে, আগে ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের মধ্যে ফার্স্টে আমার ওই কোম্পানি, যে কোম্পানি ওটার নাম দিতে হবে, দেন জেনারেল জার্নাল লিখতে হবে, এবং এটা আমি কোন মাসের জন্য করতেছি সেই মাসটা এবং ওই বছরটা দিতে হবে। যেমন এখানে এটা করা হচ্ছে যে এখানে উপরে দেওয়া আছে মে 2012 এর জন্য। সো আমরা লিখলাম যে ফর দ্য মান্থ ইন্ডেড মে 31, যেহেতু মে মাস 31। সো এটা লিখলাম, এবং আমাদেরকে টেবিল তৈরি করতে হবে। টেবিলে ফার্স্টে আমার থাকবে একটা ডেট, দেন অ্যাকাউন্ট টাইটেল, দেন রেফারেন্স অবশ্য কিছু লেখা লাগে না, বাট টেবিলের নিয়ম অনুযায়ী লেখা লাগে, দেন ডেবিট, দেন ক্রেডিট, আর অ্যাকাউন্ট টাইটেলের ফিল্ডটা সবচেয়ে বড় হবে। সো আমরা শুরু করি ফার্স্টে দেখা যাচ্ছে জেরন গিলবার্ট ইনভেস্ট $40,000 ক্যাশ ইন দ্য কোম্পানি অ্যাজ ইটস সোল ওনার। সো এখানে দেখা যাচ্ছে যে গিলবার্টস কোম্পানিকে ইনভেস্ট করছে ক্যাশে, তার মানে আমার ক্যাশ হচ্ছে ক্যাশ, মানে ক্যাশ একটা অ্যাসেট। সো এই জায়গায় দেখা যাচ্ছে ক্যাশ বৃদ্ধি পেয়েছে, ক্যাশের মধ্যে $40,000 যেহেতু সে ইনভেস্ট করছে, তার মানে সে একটা ক্যাশ কোম্পানিতে ইনভেস্ট করছে, তার মানে তার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তার মানে ক্যাশ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ বৃদ্ধি মানে অ্যাসেট। সো আমরা ফার্স্টে এন্ট্রি দিলাম 1। দেন হচ্ছে সে যেহেতু একটা ক্যাশে ইনভেস্ট করছে, তার মানে অ্যাকাউন্টের হেডটা হবে, মানে জার্নালের হেড হবে ক্যাশ দেন একটু আমরা একটা টান দিয়ে, দেন এই পাশে আমার এটা ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে, যেহেতু অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা আমার ডেবিট হয়েছে। সো আমার এদিকে লিখতে হবে ডিআর, ডেবিট। দেন আমার অ্যামাউন্টটা এখানে ডেবিটের অ্যামাউন্ট বক্সের মধ্যে ডেবিটে অ্যামাউন্টটা লিখতে হবে 40,000 যেহেতু অ্যাড হয়েছে, আমি 40,000 লিখলাম। দেন আমার আবার লিখতে হবে যে এবার এই ডেবিটের জন্য কোনটা ক্রেডিটটাও লিখতে হবে, যে কোনটা ক্রেডিট হয়েছে। সো ক্রেডিটটা লেখার জন্য আমার আগে একটু গ্যাপ, মানে আমরা যে ক্যাশ যে জায়গাতে শুরু করেছি এর একটু ডানে গিয়ে আমরা ক্রেডিটটা লিখব। এখানে দেখা যাচ্ছে ক্যাশ যেহেতু ডেবিট হয়েছে, মানে ক্রেডিট কি হয়েছে, ইনভেস্ট করছে। আমরা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসে দেখছিলাম যে যখন ক্যাশ ইনভেস্ট হয় তখন ক্যাপিটাল ওনার্সটা, যখন ইনভেস্ট করে তখন ক্যাপিটাল ওনার্স বৃদ্ধি পায়, তার মানে ক্যাপিটাল বৃদ্ধি পায়। যখন ক্যাপিটালটা বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স হচ্ছে আমার ক্যাপিটাল, আমি যখন অ্যাসেট বৃদ্ধি পাবে, তার মানে ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্যাপিটাল যখন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যখন ক্যাপিটাল যখন ইনক্রিজ হয় তখন এটা ক্রেডিট হয়। সো আমার এই জায়গায় আমি ক্যাপিটাল লিখতে পারবো না, এই জায়গায় লিখতে হবে যে মালিকের নাম গিলবার্টস। তো আমরা লিখবো যে গিলবার্টস ক্যাপিটাল, যেহেতু শুধু ক্যাপিটাল লিখলে হবে না, এখন কিসের ক্যাপিটাল এটা আমাদেরকে বোঝাতে হবে। তো লিখলাম গিলবার্টস ক্যাপিটাল। দেন আবার একটু টান দিয়ে এই জায়গায় আমাকে এটা কি, এটা ক্রেডিট না ডেবিট লিখতে হবে, এটা যেহেতু ক্রেডিট, সো ক্রেডিট লিখলাম, এবং এই অ্যামাউন্টটা লিখে দিতে হবে
সেটা সোজাসুজি করে আমি অ্যামাউন্টটা লিখে দিলাম কত, 40,000ই। হ্যাঁ, দেন এবার আমাকে একটা মানে এটা কিসের স্টেটমেন্ট লিখতে হবে, যে এটা কি ধরনের ট্রানজেকশন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে, বা সেটাকে ন্যারেশন বলা হয়। সো আমরা যেহেতু অ্যাকাউন্টিং স্টুডেন্ট না, আমরা এত কিছু না জানি, দেখলাম যে এখানে লিখতে হবে যে এটা কোন ধরনের ট্রানজ্যাকশন, মানে এখানে একটা হেডিংস লিখতে হবে যে এটা কী ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, মানে এই দুইটা কি। তবে হেডিংটা সবাই যে যার যার মতো লিখতে পারবে, তবে দুইটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে দুইটা হেড আছে এই দুইটা হেড কিন্তু অবশ্যই এই স্টেটমেন্টে আসতে হবে। সো আমরা লিখলাম যে গিলবার্টস ইনভেস্ট ইন ক্যাশ, সরি এটা তো গিলবার্টস লিখতে কি, এটা তো গিলবার্টস দেন ওনার ইনভেস্ট, এখানে লিখতে হবে যে ওনার ইনভেস্ট ইন ক্যাশ, OW and owners ইনভেস্ট ইন সিএস। যেহেতু এটা দেখতেছি যে এটা ওনার ইনভেস্ট, সো আমি লিখলাম ওনার ইনভেস্ট। আর কিসে ইনভেস্ট হয়েছে, ক্যাশে হয়েছে, সো লিখলাম যে ওনার ইনভেস্ট ইন ক্যাশ। আমি আমার মতো করে লিখেছি, সবাই সবার মতো করে লিখতে পারবেন, সমস্যা নেই। দেন সেকেন্ড ডে টুতে কি হয়েছে দেখা যাচ্ছে, যে হায়ার টু employees to work in the warehouse, যেহেতু একটা ওয়্যারহাউসের they will each be paid a salary of $3,050 পার মান্থ। এখানে দেখা যাচ্ছে সে দুইজন এমপ্লয়ি হায়ার করেছে, এখানে সে প্রতি মাসে $3,050 করে সে পার মান্থে পে করবে তাদের স্যালারি। কিন্তু এখানে তো কোনো ট্রানজ্যাকশন হয় নাই, যে এখানে কোনো টাকা পেইডও করে নাই অথবা কোনো টাকা ধারও নেয় নাই। সো যদি কোনো মান্থে যদি কোনো ট্রানজ্যাকশন যদি না হয়, কোনো লেনদেন যদি আর্থিক কোনো পরিবর্তন না হয় অথবা কোনো লেনদেন যদি না হয়, দেন এটা আমরা কোনো জার্নালে কোনো এন্ট্রি দিব না। সো এখানে লিখতে হবে যে নো এন্ট্রি, যেহেতু এখানে কোনো লেনদেন হয় নাই। যদি কোনো লেনদেন না হয় তাহলে আমাদেরকে নো এন্ট্রি দিতে হবে, যেহেতু আমরা দেখাচ্ছি যে এখানে সেই দুজন হায়ার করছে, বাট তাদের মান্থলি স্যালারি এত দিবে বলছে, কিন্তু স্যালারি তো দেয় নাই। যদি স্যালারি দিত তখন এটা এন্ট্রি হতো, যেহেতু স্যালারি দেয় নাই সো এটা নো এন্ট্রি। মানে কোনো মাসে যদি ট্রানজ্যাকশনে যদি কোনো আর্থিক লেনদেন না হয় তাহলে এটা কোনো এন্ট্রি দিতে পারবো না আমরা। দেন 3 নম্বরে দেখা যাচ্ছে যে signed a 2-year rental agreement on a warehouse, paid এত in cash, তার মানে সে এত টাকা ক্যাশে পে করেছে ইন অ্যাডভান্স ফর দ্য ফার্স্ট ইয়ার। মানে সে একটা 2 ইয়ার একটা এগ্রিমেন্ট করছে একটা ওয়্যারহাউসের সাথে, এবং সে ফার্স্ট ইয়ারের যে রেন্ট ফি 24,000 সে পেড করেছে। তার মানে সে কি রেন্ট ফি পেড করেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু সে ক্যাশে পেড করেছে, তার মানে তার ক্যাশ কমে গেছে। সো ক্যাশ এখন যেহেতু অ্যাসেট, ক্যাশ একটা অ্যাসেট কমে গেলে কি হয়, লাইবিলিটি হয়, সরি ক্রেডিট হয়। সো আমরা লিখি একটু গ্যাপ দিয়ে আগে আমরা ক্রেডিট, যেহেতু ক্রেডিট কি হবে এটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাকে আমরা ক্রেডিটে লিখে ফেলি সিএস ক্যাশ, একটু টান দিয়ে এবার এটা ক্রেডিট লিখলাম। দেন যেহেতু ক্যাশ ক্রেডিট কত টাকা, $24,000, সো আমরা লিখে ফেললাম $24,000 ক্যাশ। সো এবার আমরা কি হয়েছে এটা, এবার আমাদের ডেবিটটা লিখতে হবে। আমরা আগে ক্যাশ যে ক্রেডিট হচ্ছে সেটা বুঝে গেছি, এই জন্য আমরা আগে ক্রেডিটটা লিখে ফেললাম। এবার আমার ডেবিটটা লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে সে অ্যাডভান্স পে করেছে, তার মানে কি সে পে করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু তাই সে এখনো যে সার্ভিসটা নিছে, অথবা সে সার্ভিসটা নিচ্ছে, সে এটা এখন সে অ্যাচিভ করে নাই বা এখনোতে গ্রহণ করে নাই। সো এটা কি হচ্ছে, অ্যাডভান্স যেহেতু নিচ্ছে তার মানে সেটা প্রিপেড পে করেছে, তার মানে অ্যাডভান্স পে করে দিচ্ছে, তার মানে অ্যাডভান্স রেন্টাল ফি। তার মানে কি সেই রেন্টটা যে ভাড়াটা যে দিয়েছে সেটা অ্যাডভান্স দিয়েছে, তার মানে অ্যাডভান্স মানে দেওয়া মানে অ্যাডভান্স যদি কোনো কিছু হয় তার মানে এটা প্রিপেড লিখতে হবে। প্রিপেইড কি আছে, এটা কিসের ফি দিছে, ওয়্যারহাউস রেন্ট। প্রিপেইড যেহেতু সেটা অ্যাডভান্স পে করছে, তার মানে সেটা প্রিপেইড ওয়্যারহাউস রেন্ট। প্রিপেইড ওয়্যারহাউস রেন্ট, তার মানে এটা সে রেভিনিউ, সেটা সে রিসিভ করবে, সরি সে রেভিনিউ না, সেটা রিসিভ করবে, তার মানে সেটা এখনো গ্রহণ করে না, এই জন্য এটা তার একটা অ্যাসেট হিসেবে থেকে যাবে। যেহেতু সে একটা একটা সার্ভিস সে কিনছে বাট এখনো সেটা গ্রহণ করে না, তার মানে এটা তার রেভিনিউ, যখন সেটা গ্রহণ করবে তখন তার এটা আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে সে কত টাকা সার্ভিসটা গ্রহণ করলো, রিসিভ করলো 24,000 টাকা। হ্যাঁ, দেন আমার লিখতে হবে এবার এই স্টেটমেন্টটা লিখতে হবে, ক্লোজিং স্টেটমেন্ট।
ক্লোজিং স্টেটমেন্ট কি হবে, অ্যাডভান্স ওয়্যারহাউস রেন্ট ইন ক্যাশ, অ্যাডভান্স পেড, সে যেটা অ্যাডভান্স পেড করেছে, মানে দেখা যাচ্ছে যে সেটা অ্যাডভান্স পেড করেছে, তার মানে আমরা লিখি অ্যাডভান্স পেড, অ্যাডভান্স পেড ওয়্যারহাউস রেন্ট ফর দ্য, কোন মাস কোন কিসের জন্য করেছে, ফর দ্য ফার্স্ট ইয়ার। সো আমার এই ট্রানজ্যাকশনটা শেষ হবে। চারে কি হয়েছে, 4 নাম্বার ডেতে 4 তারিখে হয়েছে পারচেস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কস্ট এত, মানে 30,000 টাকা সে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কিনেছে, পারচেস করছে মানে কিনেছে। সো এটা কি ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে তার একটা অ্যাসেট। সো আমরা 4 নম্বরে যেহেতু অ্যাসেট 40,000 টাকা ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট সে কিনেছে 30,000 টাকার, সো তার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের হেডিংটা হবে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কি হবে, ডেবিট। কত টাকার হচ্ছে, 30,000 ডলার। দেন আমার কি হচ্ছে, এবার এটা ডেবিটের সাথে ক্রেডিটটা লিখতে হবে, ক্রেডিট কত হয়েছে, ক্রেডিটটা কি হয়েছে দেখা যাক। এ ক্যাশ পেমেন্ট 10,000 টাকার ওয়াজ মেড ইমিডিয়েটলি, দ্য রিমাইন্ডার উইল বি পেইড ইন 6 মান্থ। তার মানে সে বলেছে যে সে যে 30,000 টাকার যে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কিনছে এটার থেকে, এটার পেমেন্ট হিসেবে সে 10,000 টাকা ক্যাশে দিয়েছে, তার মানে ক্যাশ কমে গেছে। সো ক্যাশ হবে ক্রেডিট, সো ক্যাশ ক্রেডিট কত, ক্যাশ ক্রেডিট হচ্ছে কত টাকা ক্যাশে দিয়েছে, কত ডলার, 10,000 ডলার সে ক্যাশে দিয়েছে, এবং বলছে যে বাকি যে এক্সট্রা অ্যামাউন্ট, তার মানে 30,000 তো সে 10,000 পে করে দিয়েছে, তার মানে আর থাকে 20,000। এই 20,000 সে 6 মান্থ উইল বি পেড ইন 6 মান্থ, তার মানে কি সে এটা পরে পে করবে। দ্যাট মিনস তার একটা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, যেহেতু সে পরে বৃদ্ধি করবে তার মানে অ্যাকাউন্ট এটা পেয়েবল থাকবে। যেহেতু সেটা পরে মানে 6 মাস পরে এটা সে পে করবে, তার মানে তার এটা অ্যাকাউন্ট পেয়েবল, সে পরে বৃদ্ধি করবে, তার মানে তার লাইবিলিটি, তার মানে সে পরে পে করবে, তার মানে তার দেনা বেড়ে গেছে, তার মানে তার লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, ঋণী হয়ে গেছে সে। তো লাইবিলিটি আমরা দেখেছি যে লাইবিলিটি যখন বৃদ্ধি পায়, যখন দেখা যাচ্ছে লাইবিলিটি যখন বৃদ্ধি পায় তার মানে এটা ক্রেডিট হয়, তার মানে সে এটা অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু দিবে, তার মানে তার একটা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, সো এটা ক্রেডিট। তার মানে সে কত টাকা দিবে পরে, পরে দিবে সে বাকি টাকাটা, সে 6 মাস অ্যাকাউন্ট পেয়েবল হয়েছে তার 20,000 টাকা, যে মোট 30,000। দেন আমাদেরকে এখানে ক্লোজিং স্টেটমেন্ট বা নেরেশন লিখতে হবে, এবং এটা লিখলাম যে আমরা পারচেস ফার্নিচার ইকুইপমেন্ট, কপি করে পেস্ট করলাম, এটা একটা ছোট হয়ে গেছে, পারচেস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইন ক্যাশ, এর কি হিসেবে পারচেস করেছে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, এটা কিভাবে করেছে, ক্যাশে করেছে, অ্যান্ড যেহেতু কি অ্যাকাউন্ট পেয়েবল, দ্যাট মিনস অন অ্যাকাউন্ট, মানে সে এটা ট্রানজেকশন হয়েছে একটা, কিন্তু জাস্ট করেছে দুইভাবে, কিছু টাকা সে এখন ক্যাশে দিয়েছে আর বাকিটা সে বলছে যে পরে দিবে, তার মানে অন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট পেয়েবল মানে হচ্ছে যদি অ্যাকাউন্ট পেয়েবল, যখন অন অ্যাকাউন্টের মিনিং হচ্ছে যখন সে দিবে তখন অ্যাকাউন্ট পেয়েবল হবে, আর যখন সে রিসিভ হবে তখন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট যখন রিসিভ হবে তখন অ্যাকাউন্ট রিসিভেবল হবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার থেকে 5 তারিখে কী হয়েছে আমরা দেখি, বলছে পেড 1,800 ক্যাশ ফর দ্য 1 year ইন্স্যুরেন্স পলিসি অন দ্য ফার্নিচার ইকুইপমেন্ট। তার মানে সে একটা ইন্স্যুরেন্স পলিসি, কোন কোম্পানিতে ইন্স্যুরেন্স লাগে, সো একটা ইন্স্যুরেন্স পলিসি সে ক্রয় করেছে, কিনেছে, এটার মূল্য হচ্ছে 1,800 ডলার ক্যাশে কিনেছে। এটা বলছে সে 1 year ইন্স্যুরেন্স পলিসি কিনেছে, সো ইন্স্যুরেন্স, সো কীভাবে কিনেছে, ক্যাশে, তার মানে তার ক্যাশ থেকে তো 1,800 টাকা চলে গেছে, তার মানে ক্যাশ যখন কমে যায় তার মানে অ্যাসেট হয়, অ্যাসেট কমে গেলে যদি ক্রেডিট হয়, তার মানে ক্যাশ কমেছে, তার মানে এটা হবে ক্রেডিট, তার মানে তার কত টাকা, 1,800 ডলার ক্রেডিট হয়েছে, এবং সেটা কি করেছে,
আমরা দেখাচ্ছি যে এখানে সেটা 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি কিনেছে মাত্র, কিন্তু সে তো এটা ইউজ করে নাই। যেহেতু সে একটা ইউজ করে নাই, তার মানে এটা তার একটা অ্যাসেট। যেহেতু সে ইউজ করে নাই, এখানে এটা আবার যদি অ্যাডভান্স সেহেতু কিনে ফেলেছে, তার মানে এটা প্রিপেড ইন্স্যুরেন্স। হেডিংটা হবে প্রিপেড বানানটা একটু ভুল হয়েছে, সরি। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স তাহলে কি হবে, যেহেতু তার একটা অ্যাসেট যখন, তার মানে এটা হবে ডেবিট। যেহেতু অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, সেটা ভবিষ্যতে ইউজ করবে সামনে। এটা আগে সে অগ্রিম কিনে রেখেছে, সো কত টাকার ইন্স্যুরেন্স কিনেছে, 1800। দেন এটা কি হয়েছে, এবার এটা আমার ক্লোজিং স্টেটমেন্ট দিতে হবে। সো এটা কি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেইড 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি অন ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, তার মানে সে পেইড প্রিপেড ইন্স্যুরেন্স পলিসি, পেইড। সো আমরা ন্যাশনটা দিতে পারি প্রিপেড প্রিপেড ইন্স্যুরেন্স কিভাবে দিয়েছে, পেইড প্রিপেড ইন্স্যুরেন্স কিভাবে দিয়েছে, ইন ক্যাশ। কার জন্য, ফর, যেহেতু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে এখানে কি জানি ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্টের জন্য নিয়েছে, সো দিলাম যে ফর ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট। কপি করে আমি পেস্ট দিয়ে দিলাম, ফার্নিচার ইকুইপমেন্টের জন্য। দেন 6 কি হয়েছে, পারচেজ বেসিক অফিস সাপ্লায়ার্স ফর এত $500 ক্যাশ। মানে সে অফিস সাপ্লায়ার্স কি করেছে, ক্রয় করেছে। সো ক্রয় যেহেতু করেছে, সাপ্লায়ার্স আমার একটা অ্যাসেট, সো আমার অ্যাসেট এখানে বৃদ্ধি পেয়েছে। সো আমরা লিখি যে অফিস সাপ্লায়ার্স, অফিস সাপ্লায়ার্স এটা যদি অফিস সাপ্লায়ার্স একটা অ্যাসেট, তার মানে অ্যাসেট যখন বৃদ্ধি পায় তখন এটা হবে ডেবিট। সো কত টাকার, $500, সরি ডেবিট করে হবে। ও শিট, আমরা একটু ভুল করেছি, এইটা তো আমার ডেবিট হয়েছে, সো এটা হবে ডেবিটের ঘরে, একটু মিস্টেক হয়ে গিয়েছে, একই ঘরে খেয়াল করিনি। দেন এইটা আমার ডেবিট হয়েছে, সো এইটা হবে ডেবিটের ঘরে, একটু মিস্টেক হয়ে গিয়েছে যে আমি খেয়াল করিনি যে আসলে কোথায় লিখতেছি, সরি ফর দ্যাট। আচ্ছা ডেবিট হয়েছে, সো ডেবিট কত হয়েছে, 500। দেন এবার ক্রেডিটটা লিখতে হবে, ক্রেডিট কি হয়েছে, ক্যাশ। কিভাবে কিনেছে, সে ক্যাশে কিনেছে, তার মানে ক্যাশটা সে কমে গেছে, ক্রেডিট হয়েছে ক্যাশ। যেহেতু ক্রেডিট হয়েছে, তার মানে ক্যাশ সিআর, দেন এটা হবে 500। দেন আমাদেরকে আবার ক্লোজিং স্টেটমেন্টটা লিখতে হবে, কি করেছে, পারচেজ অফিস সাপ্লায়ার্স ইন ক্যাশ। আচ্ছা এবার 6 কি হয়েছে, 7 কি হয়েছে, পারচেজ মোর অফিস সাপ্লায়ার্স ফর এত অন অ্যাকাউন্ট। এবার বলছে যে আরও অফিস সাপ্লায়ার্স কিনেছে $1500, বাট এটা এবার কি গেছে, অন অ্যাকাউন্ট কিনেছে, তার মানে আবার সেম অফিস সাপ্লায়ার্স কিনেছে, তার মানে অফিস সাপ্লায়ার্স আবার ডেবিট হবে। সো আমি এটা 7 তারিখে হলো অফিস সাপ্লায়ার্স অফিস সাপ্লায়ার্স, এটা আবার ডেবিট। সো অফিস সাপ্লায়ার্স আবার কিনেছে, অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। সো অফিস সাপ্লায়ার্স কত কিনেছে, $1500। দেন হচ্ছে এবার এটা কিভাবে কিনেছে, আগে আমরা দেখি 6 নম্বরে যখন দেখছিলাম যে 6 নম্বরে সেটা ক্যাশে কিনেছে, আর এখন কিনেছে অন অ্যাকাউন্ট। তার মানে সেটা অন অ্যাকাউন্টে কিনেছে, তার মানে সেটা ভবিষ্যতে পে করবে, তার মানে এটা হয়ে যাবে তার ক্রেডিটটা হবে অ্যাকাউন্ট পেয়েবল।
অ্যাকাউন্ট পেয়েবল, PAYABL, যেহেতু সেটা ভবিষ্যতে পে করবে, তার মানে এটা অনেকটা তার লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে। তার মানে অন অ্যাকাউন্টে কিনেছে, অন অ্যাকাউন্টে যখন কিনে তখন হবে অ্যাকাউন্ট পেয়েবল, আর যখন অন অ্যাকাউন্টে বিক্রি করবে অথবা রিসিভ করবে তখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, দেখ আমাদের অন অ্যাকাউন্ট পেয়েবল কত, 1500, ভবিষ্যতে সেটা পে করবে, তার লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এবার ক্লোজিং স্টেটমেন্ট লিখব। অফিস স্যালারি, পারচেস, অফিস সাপ্লায়ার্স, পারচেস, অফিস সাপ্লায়ার্স, অফিস সাপ্লায়ার্স। এবার কিভাবে কিছু অন ইন অ্যাকাউন্ট, সরি, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে 7 হয়েছে, 8 হয়েছে টোটাল রেভিনিউ আর্নড ওয়ার 2000, মানে 20,000 টাকা সে একটা রেভিনিউ আর্ন করেছে এবং 8,000 টাকা সে ক্যাশে পেয়েছে এবং 12,000 টাকা অন অ্যাকাউন্ট। তার মানে সেখানে বলছে যে সে একটা টোটাল রেভিনিউ, সেটা টোটাল রেভিনিউ আর্ন করেছে $20,000, সে এখন 8,000 টাকা ক্যাশ রিসিভ করেছে, আর বাকি যে 12,000 টাকা আছে সেইটা সে ভবিষ্যতে, মানে অন অ্যাকাউন্ট, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, ভবিষ্যতে সে রিসিভ করবে। তার মানে আমরা দেখে দিচ্ছি যে এখন টোটাল রেভিনিউ যখন বৃদ্ধি পায়, রেভিনিউ যখন বৃদ্ধি পায় তার মানে এটা হবে, এটা তার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই রেভিনিউ যখন বৃদ্ধি পায় তার মানে এটা একটা এটা ক্রেডিটে যায়। সো আমরা এখানে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, সো এটা ক্রেডিট হবে 8 নম্বর। সো আগে আমরা ডেবিট কি হয়েছে ওইটা লিখে ফেলি। এখানে দেখা যাচ্ছে ক্যাশ 8,000 টাকা ক্যাশ বৃদ্ধি পেয়েছে, তার মানে ক্যাশ ডেবিট হয়েছে, 8,000 টাকার ক্যাশ ডেবিট হয়েছে। সো আমরা লিখলাম ক্যাশ ডেবিট কত, 8,000, এবং বলছে আর বাকি যে 12,000 আছে সেটা অন অ্যাকাউন্ট, তার মানে সেটা ভবিষ্যতে রিসিভ করবে, যখন ভবিষ্যতে অন অ্যাকাউন্টে রিসিভ করা হবে তখন এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল তার কত, 12,000, যেহেতু টোটাল 20,000, 8,000 টাকা সে এখন পেয়েছে আর বাকি 12,000 টাকা সে ভবিষ্যতে পাবে। সরি, এই জায়গায় হবে না, এই জায়গায় হবে ডেবিট। সেটা কি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল, সেহেতু যে ভবিষ্যতে পাবে, তার মানে তার একটা অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে এটা হবে 12,000। আচ্ছা, দেন হচ্ছে যে আবার টোটাল রেভিনিউ যখন বৃদ্ধি পায় তখন এটা ক্রেডিট হয়, তার মানে এটা আমরা টোটাল রেভিনিউ লিখতে পারবো না, এটা কিসের জন্য হয়েছে, তার সার্ভিসটা তো হচ্ছে সার্ভিস, সেহেতু তার কাজটা হয়েছে এখানে সার্ভিস দেওয়া, সো এখানে এটা আমরা লিখতে পারবো যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ যা হতে, তার মানে তার রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, রেভিনিউ বৃদ্ধি পেলে আমরা জানি যে রেভিনিউ যখন বৃদ্ধি পায় তখন এটা ক্রেডিট হয়। তার মানে কত টাকা সে রেভিনিউ পেয়েছে, টোটাল হচ্ছে 20,000, যেহেতু 8,000 আর 12,000 টোটাল হয়েছে, সে 20,000 টাকা রেভিনিউ নিয়েছে। তার মানে আবার আমাদেরকে আবার সেম ক্লোজিং স্টেটমেন্ট দিতে হবে। ক্লোজিং স্টেটমেন্টটা কি হবে, আর্ন রেভিনিউ, যেহেতু সেটা রেভিনিউ আর্ন করেছে, অর্জন করেছে, তার মানে আর্নড রেভিনিউ দেখা যাচ্ছে সেখানে কি, রেভিনিউ তো আর্নই করেছে না, মানে টোটাল রেভিনিউ আর্নড, তার মানে রেভিনিউ আর্ন করেছে, তার মানে আর্ন রেভিনিউ, রেভিনিউ ইন ক্যাশ, ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেভিনিউ আর্ন করেছে, একবার ক্যাশও পেয়েছে এবং অন অ্যাকাউন্ট, এই জন্য লিখলাম যে রেভিনিউ আর্নড ইন ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট। এরপরে 8-এর পরে 9 নম্বরে কি করেছে, পেইড $400 টু সাপ্লায়ার্স ফর অন অ্যাকাউন্ট পেয়েবল ডিউ, মানে সে তার আগে একটা ডিউ ছিল, অন অ্যাকাউন্টের একটা পেয়েবল ছিল, ডিউ ছিল, এটা সে এখন পেড করেছে, তার মানে পেড তো করলে কি হতে, কিসে থেকে যাবে, ক্যাশ, তার মানে ক্যাশ কমেছে। সো যেহেতু দেখা যাচ্ছে আমরা এখানে একটা অন অ্যাকাউন্ট, এখানে দেখতে এই তো অ্যাকাউন্ট পেয়েবল আছে, তার অ্যাকাউন্ট পেয়েবল ছিল একটা 20,000 টাকার একটা অ্যাকাউন্ট পেয়েবল ছিল তার, সে ওই জায়গা থেকে এখন সে $400 পে করে দিয়েছে, তার মানে তার লাইবিলিটি কমে গেছে। লাইবিলিটি যখন কমে যায় তখন কি হয়, যখন দেখা যাচ্ছে যে এই লাইবিলিটি, তার মানে একটা 400 টাকা সে ঋণই, সরি 20,000 টাকা একটা ঋণই ছিল, সে ওই জায়গাতে সে $400 এখন পে করে দিয়েছে, তার মানে তার কিছু ঋণ তো কমে গেছে, তার মানে তার লাইবিলিটি কমে গেছে না। সো লাইবিলিটি যখন কমে গেছে আমরা দেখতে পাচ্ছি যে লাইবিলিটি, হ্যাঁ লাইবিলিটি যখন ডিক্রিজ হয় তখন এটা ডেবিট হয়। তার মানে এটা কিসে ডেবিট হয়েছে, লাইবিলিটিটা কোন জায়গা থেকে কমেছে, দেখা যাচ্ছে যে
অন অ্যাকাউন্ট পেয়েবল তার মানে এটা অ্যাকাউন্ট পেয়েবল হবে, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল থেকে সে কমে যাবে, হ্যাঁ অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হবে তাহলে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি বলেছে, অ্যাকাউন্ট পেয়েবল, যেহেতু সে অ্যাকাউন্ট পেয়েবল ছিল তার 20,000 টাকা, এটাতে সে 400 দিয়ে দিয়েছে কিছু টাকা, তার মানে এটা তার কমে গেছে অ্যাকাউন্ট পেয়েবলটা, তার মানে এটা হবে ডেবিট। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হচ্ছে 400, যেহেতু সে 400ই পে করেছে। এবার এটা কিভাবে সে পে করেছে, অ্যান্ড পেড তার মানে কিছু লেখা নাই এখানে কি ক্যাশে পে করেছে, তার মানে এখন পেড পেড যেহেতু করেছে তার মানে এটা ক্যাশে পেড করেছে। সো আমরা লিখি যে ক্যাশ কমে গেছে, সো ক্যাশ হবে ক্রেডিট, ক্যাশ ক্যাশ হবে ক্রেডিট। কত টাকা হয়েছে, 400। দেন আমাদেরকে আবার ক্লোজিং স্টেটমেন্টে লিখতে হবে, তো আমরা লিখি যে পেইড অ্যাকাউন্ট পেয়েবল, যেহেতু অ্যাকাউন্ট পেয়েবলে পেড করেছে, PAYABLE পেইড অ্যাকাউন্ট পেয়েবল। দেন 9 পরে 10 নম্বরে কি হচ্ছে, রিসিভ এত ফ্রম কাস্টমার ইন এ পেয়েবল অফ অ্যাকাউন্ট রিসিভেবল, সে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে সে 3,000 টাকা সে রিসিভ করেছে, তার মানে সে রিসিভ করেছে তার মানে এটা ক্যাশই রিসিভ করবে, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিসিভ করেছে। সো আমরা এখানে ক্যাশ বৃদ্ধি পেয়েছে, সো ক্যাশ যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে ক্যাশ এখানে ডেবিট হবে, ক্যাশ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ ডেবিট। কত টাকা, দেখা যাচ্ছে 3,000, সো আমরা লিখি ক্যাশ ডেবিট 3,000। এবং এখানে দেখা যাচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, কোথায় যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই তো 8 নম্বর ট্রানজ্যাকশনে দেখা যাচ্ছে তার একটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল $12,000, সো ওই জায়গা থেকে সে এখন $3,000 রিসিভ করেছে, তার মানে কি স্যার অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ছিল এটা কমে গেছে, তার মানে এখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট, যেহেতু এটা কমে গেছে। BABL অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু তার অ্যাসেট একবার এখানে ক্যাশে অ্যাসেট বাড়ছে, আবার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ কমে গেছে, সো এটা হবে ক্রেডিট। যেহেতু রিসিভেবল কমে গেছে, সো এখন কত হাজার, 3,000 টাকা সে অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে, ক্রেডিটে যাবে। সো এখানে কি হয়েছে, সো আমরা ট্রানজ্যাকশন ক্লোজিং স্টেটমেন্টটা লিখি, রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা আমার এই পেজে জায়গা নেই, সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো পরের ট্রানজ্যাকশনটা কি হয়েছে, 11 নম্বর হয়েছে রিসিভ ইউটিলিটি বিলস ইন দ্য অ্যামাউন্ট 350 টু বি পেইড নেক্সট মান্থ। দ্যাট মিনস হচ্ছে কি সে একটা মাসের প্রথম থেকে তো সে একটা ইউটিলিটি বিল, তেমন কারেন্ট বিল অথবা গ্যাস বিল সামথিং যাই হোক, সেটা তো গেইন মানে সেটা সেবা তো সেটা নিতেছে, কিন্তু সেটা বলছে যে এখন সেটা বিল পেয়েছে যেটা নাকি সে নেক্সট মান্থে পে করবে, যেহেতু সে একটা সেবা নিয়ে নিয়েছে তার মানে কি সেটার অ্যামাউন্ট পে করে নাই, দ্যাট মিনস এটা তো একটা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, যেহেতু সে একটা সেবা নিচ্ছে বাট এটার যে টাকাটা আছে অথবা এটার যে কি বিলটা তো সে পে করে নাই, তার মানে সেটা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে। সো এখানে আমরা 11 নম্বরে ইয়া হবে যে ইউটিলিটি বিল, তার মানে এটা এক্সপেন্স, তার মানে সে একটা এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, যেহেতু সেটা ভবিষ্যতে পে করবে, সেটা সেবাটা নিয়ে নিয়েছে, তার মানে তার এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। এক্সপেন্স যখন বৃদ্ধি পায় আমরা দেখি যে যখন এক্সপেন্স বৃদ্ধি পায় তখন এটা ডেবিট হয়, তার মানে আমরা লিখবো এই জায়গায় হেডিংটা হবে যে ইউটিলিটি এক্সপেন্স। 11 নাম্বার ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স, এক্সপেন্স আমরা ইএক্সপি দিয়ে দিলাম, সংক্ষেপে লিখে ফেললাম, এক্সপেন্স কি হবে ডেবিট হবে। তো কত অ্যামাউন্টটা দেখা যাচ্ছে $350, সো আমরা ডেবিটে লিখলাম 350 আর সেটা কি হয়েছে দেখা যাচ্ছে যে তার মানে কি সেটা এক্সপেন্সে মানে তার মানে কি সেটা ভবিষ্যতে পে টু বি নেক্সট মান্থ, তার মানে সেটা ভবিষ্যতে পে করবে, ভবিষ্যতে যখন পে করবে তার মানে কি হবে এটা অ্যাকাউন্ট পেয়েবল, WCOU অ্যান্ড অ্যাকাউন্ট PAYABL
অ্যাকাউন্ট পেয়েবল যখন হবে তার মানে অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পেয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পেয়েছে, তার মানে লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে, লায়াবিলিটি যখন বৃদ্ধি পেয়ে তখন হবে ক্রেডিট। ক্রেডিট কত? 350। দেন হচ্ছে আমার ক্লোজিং স্টেটমেন্ট লিখতে হবে। ক্লোজিং স্টেটমেন্টটা কি হবে? ইউটিলিটি এক্সপেন্স অন অ্যাকাউন্ট, ইউটিলিটি এক্সপেন্স আমি সংক্ষেপে লিখলাম এক্সপেন্স ইএক্সপি অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট। আচ্ছা 11 পরে 12 নাম্বার বলছে পেইড দ্য মান্থলি স্যালারি অফ 2 এমপ্লয়িজ টোটাল $6,100। এই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম 2 নাম্বার ডেটে সে দুইজন হায়ার করেছিল, সো এগুলো সে এখনো পেইড করে নাই স্যালারিটা। সো এখন 12 তারিখে এসে দেখলাম যে সে পেইড করে দিয়েছে স্যালারি। তার মানে যখন সে স্যালারি পেইড করেছে তার মানে এটা একটা এক্সপেন্স, স্যালারি এক্সপেন্সে যাবে, স্যালারি তো একটা এক্সপেন্সই হয়। সো আমরা লিখলাম যে 12 নাম্বার স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ইএক্স, আচ্ছা পুরোটাই লিখে ফেলি এক্সপেন্সেস। স্যালারি এক্সপেন্সেস কত হলো? 6,100। তার মানে স্যালারি এক্সপেন্স যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে এটা ডেবিট। তো স্যালারি এক্সপেন্স কত দিয়েছে? $6,100 দিয়েছে। আচ্ছা এবার এটা কিসে দিয়েছে সে? এবার ক্রেডিটটা কি হবে? এটা তো দেখা যাচ্ছে যে পেড করে দিয়েছে, তার মানে সে নিশ্চয়ই ক্যাশে দিয়েছে যেহেতু অন অ্যাকাউন্ট লিখে নেই। সো আমরা ক্যাশ হবে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এবং ক্যাশটা কত হয়েছে? ক্রেডিটটা $6,100। এবার আমরা ক্লোজিং স্টেটমেন্টটা দেই। পেইড স্যালারি, পেইড স্যালারি ইন ক্যাশ, যেহেতু ক্যাশে দিয়েছে ছোট করে একটা নিরাসন দিয়ে দিলাম। সো আমাদের এই ঘরগুলো লাগতেছে না, সেগুলো একটু ডিলিট করে দিই। এবার আমাকে এই জায়গায় টোটাল করতে হবে। সো আমি লিখি যে আমার দেখা যাচ্ছে এখানে ট্রানজ্যাকশন মাত্র 12টাই ছিল। সো আমার ট্রানজ্যাকশন 12টা ট্রানজ্যাকশন যেন আমার জার্নাল করা শেষ। সো এবার আমাকে এখানে টোটাল করে দিতে হবে। টোটাল করে টোটাল দেন আমাকে এখানে অ্যামাউন্ট মানে এই যে টোটাল অ্যামাউন্টটা আসবে ওইটা করতে হবে। সো আমি ক্যালকুলেটরে, সো আমি এখানে ক্যালকুলেটর অন করি, সিএল ক্যালকুলেটর। সো আমি এগুলো যোগ করবো এখন সবগুলো অ্যামাউন্ট। চলে একটা, যেহেতু সবগুলোই সেম, যেহেতু এই পাশে যা লিখছি এই পাশে অ্যামাউন্ট তো সেম, সো একটা যোগ করলে আমরা দুইটা অ্যামাউন্টই পেয়ে যাব। 40,000 প্লাস 24,000 প্লাস আবার প্রথম থেকে করি 40,000 প্লাস 24,000 প্লাস 30,000 প্লাস 1,800 প্লাস দেন 500 প্লাস 1,500 প্লাস 1,500 পরে হয়েছে 8,000 এবং 12,000, তার মানে 20,000 প্লাস এরপরে আর আছে 20,000 পরে আছে 400, 3,000 প্লাস দিলাম 400 প্লাস এরপরে 3,000 প্লাস 3,000 পরে আছে 350 প্লাস আর পরে আছে 6,100। সরি এটা একটু ব্যালেন্সটা বেশি লিখে ফেলেছি, এটা হবে 6,100 প্লাস 6,100। দেন এইটাই হচ্ছে আমার ইকুয়াল কত হয়েছে 1,27,650। সো আমরা লিখি টোটাল অ্যামাউন্ট, সেটা কি ডলারে। সো আগে আমাদেরকে ডলার সেন্টে দিয়ে নিতে হবে 1,27,000 1,27,650 মেবি। 1,27,650 + 6,100 + 30,000 + 20,000 + 500 + 1,500 + 500 + 30,000
650, 1,27,650। আচ্ছা, এটা টোটাল স্যালারি, তার মানে এটাও সেম। এই ডেবিট, যেহেতু ডেবিট ক্রেডিট তো সেম, এখানে অ্যামাউন্টটা এত বেশি ফ্যাক্ট না। 127,650 যেহেতু সেম হচ্ছে। এবার আমাকে এটা ক্লোজিং দিতে হবে, যেহেতু আমার এটার কাজ শেষ, তার মানে এখানে ক্লোজিং স্টেটমেন্ট মানে হচ্ছে নিচে দুইটা আন্ডারলাইন হবে। এই দুইটা আন্ডারলাইন দিয়ে এখানে আমার বোঝাবে যে এটা আমার কাজ শেষ, মানে ট্রানজ্যাকশনটা আমার ইন্ড বোঝাচ্ছে। সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো যে কীভাবে এই জার্নাল থেকে আমাদেরকে লেজার করতে হয় এবং ব্যালেন্স শিট, মানে আমরা পরের টিউটোরিয়ালটা দেখবো কীভাবে লেজার করতে হয় এবং ব্যালেন্স শিট করতে হয়। সো এইটুকুই আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।